রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের জেরে বিক্ষোভ, অন্তত 10 বাসে ক্ষুব্ধ জনতার আগুন। জন্মদিনে পৃথিবী ছেড়ে যেতে হলো মাইনুদ্দিনকে, সড়কে আর কত মা সন্তান হারা হবে প্রশ্ন স্বজনের। কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যা মামলার আসামি সাব্বির সাজন পুলিশের সাথে গোলাগুলিতে নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় সাউথ আফ্রিকা থেকে ফিরেছেন 7 জন, অমিক্রন রোধে বাড়িতে প্রশাসনের লাল পতাকা। রবার্ট লেভানডস্কিকে পেছনে ফেলে রেকর্ড 7ম ব্যালন ডি'র জিতলেন মেসি, পেয়েছেন 613 ভোট। স্বাগত সকাল 9টায় 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি আমি আলী আসলাম এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নটরডেম কলেজ ছাত্র নাঈম হাসানের মৃত্যুর রেশ না কাটতেই ঢাকার সড়কে 2 বাসের পাল্লায় আবারও প্রাণ ঝরল শিক্ষার্থী। সোমবার রাতে রামপুরায় বাস চাপায় নিহত হয় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়। প্রতিবাদে অন্তত 10টি বাসে আগুন ও অনেক বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এই ঘটনায় বাসসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ। সোমবার রাত 11টা রামপুরা ডিআইটি রোডের দুপাশে একের পর এক আগুন দেয়া হয় অন্তত 10টি বাসে। রাত 10:15টার দিকে ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনে 2টি বাস পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে ছুটছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে অনাবিল পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে এসএসসি শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যু হয়। উপস্থিত জনতা বাসটি ধাওয়া করে আবুল হোটেল এলাকা থেকে আটক করে। দুর্ঘটনাস্থল থেকে 5 মিনিটের দূরত্ব পূর্ব রামপুরায় বাসা মাইনুদ্দিনের। একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সে। তার মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী ও সহপাঠীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় অনাবিল পরিবহনের 5টি, রায়দার 2টি, ভিক্টোরিয়ার 1 ও দূরপাল্লার 2টি বাসে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয় আরও বেশ কিছু যানবাহন। ওর দুলাবার সাথে রাস্তা পার হচ্ছিল, বাসে যাবে, তখন আনামিল বাস একটা আসে ডাইরেক্ট মারিতে চলে গেছে। ওরে সিগন্যাল না মাইনে ওর গাড়ি ওর উপর দিয়ে চলে গেছে, চালায় অনাবিল, তো ঘাতক আর দাঁড়ায় নাই। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শান্ত করার চেষ্টা করেন বিক্ষুব্ধদের। একটা অনাবিল গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্টে একজন মারা গেছে। আমরা সেই লাশটা সরানোর ব্যবস্থা করছি এবং যে অনাবিল গাড়িতে এই অ্যাক্সিডেন্টটা করেছে সেই গাড়ি এবং গাড়ির চালককে আমরা গ্রেপ্তার করেছি। এরপরও সড়ক বন্ধ করে মিছিল করেন মাইনুদ্দিনের সহপাঠীরা। আমরা প্রত্যেকটা ছেলে মাঠ থেকে সকালে বিদায় নিয়ে বের হচ্ছি, বাট বিকালে ফিরতে পারবো কিনা সেটার কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমাদের দাবি একটা ন্যায্য বিচার চাই এবং যেন আগামীতে আরেকজন মার বুক খালি না হয়। এ ঘটনায় প্রায় 4 ঘন্টা রামপুরা সড়কে বন্ধ থাকে যান চলাচল। রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শুরু হয় যান চলাচল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জন্মদিনে উৎসব উদযাপন নয়, ছেলের মরদেহ নিয়ে মাতম করতে হলো মাইনুদ্দিনের পরিবারকে। বাসের চাকায় পিষ্ট হয়ে পৃথিবীতে আসার দিনে পৃথিবী ছাড়ল সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা ছেলেটি। পুলিশে চাকরির স্বপ্ন ছিল তার, তবে একটি দুর্ঘটনায় শেষ করে দিল ছেলেকে নিয়ে নিম্নবিত্ত পরিবারটির সব স্বপ্ন। 29 তারিখ আমার বুধের জন্মদিন, নভেম্বর মাসের। আল্লাহ, গাড়ি কি হালে এবার ছাত্ররা অ্যাক্সিডেন্ট করে, সরকারে কি করব, সরকারে কি করে। শুধু মাইনুদ্দিনের মা নয়, এমন প্রশ্ন সড়ক দুর্ঘটনায় সন্তানহারা সব মায়ের। এ আহাজারির সময়ও মা জানেন না তার ছেলে আর নেই। সন্তানকে এক নজর দেখতে সবার কাছেই ছিল মায়ের আকুল আকুতি। বলছি তোরা যত কষ্ট হোক আমি ফরামু, তোরা ফরামু রে বাবা। বাবা আমার কই, বাবা কই গো। একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ থেকে
সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা মাইনুদ্দিন পরিবারের সাথে থাকতেন পূর্ব রামপুরায়। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট। মৃত্যুর কিছু সময় আগেও বাবার সাথেই ছিল চায়ের দোকানে। 10 থেকে 15 মিনিট সময় হয়েছে আমার বলা আমার দোকান থেকে বাইরে গেছে। সুপারি টাকা আমার বুতের কাটা মাইনুদ্দিন দিল না জানা দেরি করতে আমার বলা তো দেরি করে না, একটা ফোন মোবাইলটা দাও, আমি ফোন দিয়ে আমার কোথায় বসবো না বসবো আমার পুত্রে আইন দিন না, আমার পুত্রের একটা খবর দিলে বসবো। বুক চাপা কষ্ট আর শোকের সাগরে ভাসা মাইনুদ্দিনের পরিবারের চাওয়া এভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। আমি কইছি পুত্রে তোরা আমি ভিক্ষা করে হইলো তোরা আমি কলেজ ভর্তি করো। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর জানাতে রামপুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে রাস্তার পরিস্থিতি জানাবেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা, শিক্ষার্থীদের উপস্থিতি কি আছে? দেখুন, রাতের বেলা 4 ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও 2টার পর থেকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যদিও যেই বাসটি আসলে এই মাইনুদ্দিনকে চাপা দিয়েছিল সেই অনাবিল পরিবহনের কোনো বাস আমরা সকাল থেকে দেখতে পাইনি। যদিও এখানে অন্যান্য যে সকল বাস বা গণপরিবহন রয়েছে বা গাড়ি রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে সিটি কর্পোরেশনের গাড়ি তারা কিন্তু বা সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিকে পরিষ্কারের চেষ্টা করছেন, ঠিক যেই জায়গাটিতে গতকালকে রাতে এই দুর্ঘটনাটি হয় এবং দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা যেই জায়গাটিকে আসলে যে জায়গাটিতেই কয়েকটি বাসে আগুন দেয় সেই জায়গাটি এখন আসলে পরিষ্কারের কাজ চলছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং এই সড়কে আসলে অনেক বেশি যান চলাচল হয় এবং সকালবেলা অফিসের একটি চাপ রয়েছে, যার কারণে সকাল থেকে এই সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য গত রাত থেকে আমরা দেখেছি যে এখানে তারা কাজ করে যাচ্ছেন। আর একটি বিষয় হচ্ছে যে মাইনুদ্দিনের পরিবারের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছেন। 10টার কিছু পরে তাদের মাইনুদ্দিনের যে পোস্টমর্টম হওয়ার কথা রয়েছে এবং তারপরে তারা আসলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারা যদিও চাচ্ছেন তারা মামলা করতেন এবং মামলা করতে গেলে যেই আসলে প্রক্রিয়াটি দরকার সেটি আসলে এখন পর্যন্ত সেই কাগজপত্র তারা পাননি, যার ফলে তারা সেটি আসলে খুব বেশি কাজ করতে পারছে না। তবে এখন পর্যন্ত বলা যায় যে এই সড়কের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং আজকে বেলা 11টার দিকে আপনি জানেন যে কিছুদিন আগে উত্তর সিটি কর্পোরেশনের গাড়ি ধাক্কায় একজন গণমাধ্যম কর্মী মারা গিয়েছেন। তার কিছুদিন আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বাসের ধাক্কায়, একটি ময়লার গাড়ির ধাক্কায় কিন্তু আরেকজন শিক্ষার্থী মারা গিয়েছিলেন। তখন থেকেই মূলত ছাত্ররা আন্দোলন করছিলেন। তারপরে যে হাফ পাস সেজন্য ছাত্ররা আন্দোলন করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে বেলা 11টায় পরিবহন সংশ্লিষ্টদের একটি ব্রিফিং রয়েছে, তাদের যে সংবাদ সম্মেলন রয়েছে তারা সেখানে জানাবেন হাফ পাসের বিষয়। সেখানে হয়তো যে নিরাপদ সড়ক চায়ের যে আন্দোলনটি গত কয়েক বছর ধরে আমাদের দেশে হয়ে আসছে সেই বিষয়ে হয়তো তার আরও কথাবার্তা বলা হবে এবং শিক্ষার্থী মৃত্যুর ঘটনা তার পাশাপাশি এই যে সড়ক দুর্ঘটনা গত এক সপ্তাহের কথা যদি বলি, গত এক সপ্তাহে কিন্তু 4টি ঘটনা ঘটছে। এই সকল ঘটনা আসলে কেন বারবার ঘটছে, কারা আসলে গাড়ি চালাচ্ছেন, যারা গাড়ি চালাচ্ছেন তারা একে দক্ষ কিনা, যে বিষয়টি বারবার করে বলা হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখছি এই বিষয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেটি বলছেন যে এই যে সিটিং সার্ভিস বা এই যে পাল্লাপাল্লির যে বিষয়টি রয়েছে, একটি বাসকে ওভারটেক করে আরেকটি বাস চলে যায়, এই রেষারেষির কারণেই মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। সেই সকল ক্ষেত্রে এই রেষারেষি কীভাবে কমানো যায় বা পরিবহন চালক যারা রয়েছেন তারা কি অতিরিক্ত সময় গাড়ি চালাচ্ছেন কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কাজ করার সময় এখন, এমনটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তবে আজকের বা গতকালকে রাতের ঘটনা যদি বলে, সেটি কিন্তু গতকালকে মাইনুদ্দিনের জন্মদিন ছিল এবং সেই দিনেই গতকালকে রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখনই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায় এবং আসলে পরিবার বলছেন তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং কিছু সময়ের মধ্যেই তারা পোস্টমর্টমের কাজ শেষ হয়ে গেলে তারা মামলা করবেন এবং মামলা করার পর বা এর মধ্যেই তার দাফন কিন্তু করা হবে ব্রাহ্মণবাড়িয়াতে। এবং সড়কের পরিস্থিতির কথা যদি বলি মোটামুটিভাবে স্বাভাবিক রয়েছে, যদিও রায়দা এবং অনাবিল পরিবহনের কোনো বাসকে সকাল থেকে আমরা চলাচল করতে দেখিনি সড়কে। রামপুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। কুমিল্লায় কাউন্সিলর সহ জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত 2 আসামি পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়েছে। সোমবার রাত 12:15টার দিকে সংরাইশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মামলার 3 নম্বর আসামি সাব্বির হোসেন এবং 5 নম্বর আসামি সাজন।
পুলিশ জানায় আসামিদের খোঁজে সংগ্রাইশ ও নবগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ ও ডিবি পুলিশের একাধিক দল। গোমতী নদীর বেড়িবাঁধের কাছে আসামিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। সাব্বির আর এর নাম হলো সাজেন, ওরা নাকি কাউন্সিলর সাহেবের এজার নামে আসে। আমাদের লোক আহত হয়েছে, হাসপাতালে আছে। আমরা তো মোবাইল টিম ছিলাম, আমরা নিয়ে আসছি হাসপাতালে। ডাক্তার সাহেব মৃত ঘোষণা করছেন, মর্গে রাখা হয়েছে। আরও জানাতে এবার কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে কি আমাদের জানাবেন? 22 নভেম্বর বিকালবেলা কুমিল্লার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হরিপদ সাহা হত্যা মামলার যে এজাহার নামীয় 11 জন আসামি আসছে, তার মধ্যে কিন্তু 7 জন আসামিকেই ইতিমধ্যে পুলিশের 7 জন আসামির মধ্যে 2 জন গোলাগুলিতে গতকাল রাতে নিহত হয়েছে। এছাড়া অন্যান্য যে আরো 5 জন তারা কিন্তু পুলিশের হাতে গ্রেফতার রয়েছে। আর বাকি রয়েছে আরো 4 জন। কিন্তু এই 4 জন আসামির মধ্যে প্রধান যে 2 আসামি শাহ আলম এবং জেল সোহেল, এছাড়া 10 নম্বর এবং 11 নম্বর আসামি তাদেরকে এখনো পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারেনি। তো আমরা পুলিশের সাথে কিন্তু প্রতিনিয়তই যোগাযোগ করছি। তারা আসলে বলছে যে যেহেতু এই দলটির মূল দলনেতা হচ্ছে শাহ আলম, তাকে ধরতে কিন্তু প্রথম দিন থেকেই পুলিশের একাধিক টিম কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। এছাড়া যেসব আসামিরা গ্রেফতার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার অবস্থান সম্পর্কে তারা জানতে চেষ্টা করছে। একই বিষয় কিন্তু জেল সোহেল এবং অন্যান্য আসামিদের ক্ষেত্রে। তবে আর একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, যে এই আসামিদের ধরার ক্ষেত্রে কিন্তু র্যাব, পিবিআই এবং সিআইডির বিভিন্ন টিমও কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন বিষয়ের উপর তারা তদন্ত করছে। আর পুলিশের গতকাল রাতে পুলিশের একটি সিসিটিভি ফুটেজে আসলে আমরা দেখতে পেয়েছি যে সেখানে 2 জন সন্ত্রাসী গুলি করতে করতে এই সুজানগর এলাকায় এগিয়ে যাচ্ছে এবং একই সাথে আরো 3 থেকে 5 জন তারা কিন্তু সেই এলাকায় অবস্থান করছিল কালো পোশাক পরে এবং তাদের হাতে অস্ত্র ছিল বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে। সেই সব ধরনের সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে আসলে জানা গেছে যে সেই হিট স্কোয়াডে আসলে 6 জন ছিল। তাদেরকে পুলিশ শনাক্ত করতে পেরেছে বলে আমাদেরকে জানিয়েছে। সেখানে কিন্তু যে 2 জন আসামি গতকাল রাতে গোলাগুলিতে নিহত হয়েছে সেই 2 জন ছিল সাব্বির এবং সাজন। তো তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এখানে ময়না তদন্ত শেষে এই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তো অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ তথ্য। কুমিল্লা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তানভীর খন্দকার। কুমিল্লা সিটির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও হরিপদ শাহ হত্যাকাণ্ডের আরও একটি সিসিটিভির ফুটেজ প্রকাশিত হয়েছে। ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। নতুন সিসিটিভির ফুটেজে দেখা যায় মুখোশধারী 2 ব্যক্তি গুলি ছুটতে ছুটতে কাউন্সিলর কার্যালয় থেকে দৌড়ে আসছেন। দৌড়ে আসা 2 যুবক শাহ আলম ও নাজিম বলে শনাক্ত করেছে পুলিশ। ফুটেজ পর্যালোচনায় আরও শনাক্ত হয়েছে সাজন, সাব্বির, জেল সোহেল ও অজ্ঞাত পরিচয় 1 জন। তাদের মধ্যে 4 জন এজাহারভুক্ত আসামি। গত 22 নভেম্বর নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে। ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নতুন ধরন ওমিক্রনের আতঙ্কে সাউথ আফ্রিকা ফেরত 7 জনের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার করোনা কমিটির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসক জানান, সম্প্রতি সাউথ আফ্রিকা থেকে 7 জন ব্রাহ্মণবাড়িয়ায় ফিরেছেন, যাদের মধ্যে বাঞ্ছারামপুরে 1 জন, কসবার 3 জন, নবীনগরের 1 জন ও সদর উপজেলার 2 জন রয়েছে। সাউথ আফ্রিকা থেকে আসা নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। সেই সাথে আখাউড়ার স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করা হয়েছে।
করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন, নতুন করোনা রোগীদের জিনোম সিকোয়েন্সিং করে ওমিক্রন ধরন শনাক্ত হলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এছাড়া সারা দেশে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর নির্দেশনা চিকিৎসকদের। সম্প্রতি সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন কয়েকদিনেই ছড়িয়েছে বিশ্বের অনেক দেশে। এই ধরন নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দেশ। ওমিক্রন আগের সব ভেরিয়েন্টের চেয়ে শক্তিশালী হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভেরিয়েন্ট যাই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা মাস্ক পরবো, এইরকম আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রাখবো। ইতিমধ্যে স্কুল কলেজ খুলে দিয়েছি, বিবাহ হচ্ছে, জনসমাগম হচ্ছে, ধর্মীয় ওয়াজ হচ্ছে, এগুলো সব আস্তে আস্তে সীমিত করতে হবে। যে দেশগুলোতে ইতোমধ্যে এই রোগটা সংক্রমিত হয়ে গেছে সেখান থেকে যাতে করে যা না আসে, এবং যদি এসে যায় কোনো কারণে আসতেই হয় তাদেরকে এয়ারপোর্ট থেকেই আমরা বলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, সেটার অবশ্যই 100% নিষেধ করতে হবে। চিকিৎসকরা বলছেন, ওমিক্রন মোকাবেলায় জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এছাড়া নিয়মিত পরীক্ষা বাড়ানোর পাশাপাশি নতুন শনাক্তদের দ্রুত জিনোম সিকোয়েন্সিং করারও পরামর্শ তাদের। রোবাস্ট জোরালোভাবে আমাদের সার্ভেলেন্স করে যদি আমরা কেস, যদি যে কোনো কেস যদি আমরা এখন পজিটিভ পাই, কোভিড কেস যদি আমরা পজিটিভ পাই, সেটার আমাদের জিনোম সিকোয়েন্সিং করতে হবে। আসলে আমাদের ক্যারেক্টারটা বুঝতে হবে যে কি অবস্থা। সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক ও জার্মানিতে ওমিক্রনের বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। এসব দেশের কারো বাংলাদেশের বিমানবন্দরে করোনা শনাক্ত হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম টেস্টের শেষ দিন হার এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানে চায় 93 রান। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করে চিকিৎসা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আর তথ্যমন্ত্রীর সন্দেহ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতির উদ্দেশ্যে শিখিয়ে দেওয়া বক্তব্য রাখছেন বিএনপিপন্থী চিকিৎসকেরা। পুরান ঢাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে অংশ নেন ওবায়দুল কাদের। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। দাবি করেন, শেখ হাসিনা মানবিক বলেই খালেদা জিয়া স্বাধীনভাবে চিকিৎসা নিতে পারছেন। তিনি অসুস্থ, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি, প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। আমরা বেগম জিয়ার মৃত্যু কামনা করি না, তিনি দ্রুত আরোগ্য লাভ করুন, এটা আমরাও চাই। শুধু বলতে চাই, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাকে নিয়ে রাজনীতি আর করবেন না। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সিঙ্গাপুর, থাইল্যান্ডে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়, চিকিৎসকদের এমন মন্তব্যের সমালোচনা করেন তিনি। ডাক্তার সাহেব কিভাবে বললেন যে সেখানে অবশ্যই নাই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে ইউকেতে, আর পাশের দেশ জার্মানিতে চিকিৎসা আছে, আর ইউএসএতে চিকিৎসা আছে। ডাক্তার হিসেবে যতটুকু না বক্তব্য, বিএনপি যে বক্তব্য শিখিয়ে দিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, সেই বক্তব্যই ডাক্তার সাহেবরা দিয়েছেন। এবং এই ডাক্তাররা বেশিরভাগই কালকে যারা সংবাদ সম্মেলনে ছিলেন আর যারা বিবৃতি দিয়েছেন, তাদের বেশিরভাগই বিএনপি দলীয় রাজনীতির সাথে যুক্ত। তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি এখন চিকিৎসকদের মধ্যেও ছড়িয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্লাহর সম্পদ যাচাই বাছাই করছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে 96টি প্রতিষ্ঠান থেকে এনায়েতের
তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। ইনায়েতুল্লাহর দেওয়া সম্পদের হিসাবের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য উপাত্ত যাচাই করে দেখছে দুদক। দুর্ঘটনার জন্য বিভিন্ন লয়াররা বাদী হয়ে মামলা করে দিয়ে ক্ষতিপূরণ টাকা অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিয়ে। চলতি বছরের জুনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর সম্পদের হিসেব চেয়ে নোটিশ দেয় দুদক। পরের মাসেই বিপুল অর্থ সম্পদের হিসাব দেন এনায়েত উল্লাহ। ছাত্রদের আইডি কার্ডের বিষয়টা সমাধান। সম্প্রতি গণপরিবহনে হাফ ভাড়া নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর আবার আলোচনায় আসেন এই পরিবহন নেতা। ইতোমধ্যে 58টি ব্যাংক, 30টি আর্থিক প্রতিষ্ঠান সহ 96টি প্রতিষ্ঠানের কাছে এনায়েত উল্লাহর অর্থ সম্পদের তথ্য চেয়েছে দুদক। তাকে একটি সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে। অনুসন্ধানকালীন সময়ে সম্পদ বিবরণীর নোটিশের সূত্র ধরে উনি সম্পদ বিবরণী জমা দিয়েছেন, সেটা এখন যাচাই বাছা হচ্ছে। প্রায় শতাধিক প্রতিষ্ঠান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে, প্রায় অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। এনায়েত উল্লাহ দেয়া তথ্যের সাথে দুদকের সংগ্রহ করা তথ্য যাচাই বাছাই চলছে। কোনো গরমিল পেলেই অবৈধ সম্পদ অর্জনের মামলা হবে। অনুসন্ধানকালীন একটা রিপোর্ট দেওয়া হয়, সেই রিপোর্টের ভিত্তিতে আসলে অবস্থা নির্ণয় হবে ওনার জ্ঞাত এই বহির্ভূত সম্পদ আছে কিনা। যেগুলো বলতে এসে পুরো সম্পদ আমার সব সম্পদের মধ্যে সবগুলো গভর্নমেন্ট ট্যাক্স পে করা, সব গভর্নমেন্ট ট্যাক্সের বাইরে আমার কাছে কোনো সম্পদ নেই। তবে এখন পর্যন্ত খন্দকার এনায়েত উল্লাহর আয়কর নথি তলব করেনি দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সব বৈধ অস্ত্রের ব্যালিস্টিক ফরেনসিক করছে সিআইডি। এতে বৈধ অস্ত্রে অপরাধ কমবে জানাচ্ছেন সিআইডি। অপরাধের মৌখিক স্বীকারোক্তির বাইরে আধুনিক ফরেনসিকে শনাক্ত করা যাবে অপরাধীকেও। এর মধ্যেই নমুনা সংগ্রহের প্রাথমিক কাজ শেষ হয়েছে। 2017 সালে নিজ বাড়িতে গুলিতে নিহত হন গাইবান্ধা 1 আসনের তখনকার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। মামলার প্রধান আসামি করা হয় সাবেক এমপি কাদের খানকে। পরে কাদেরের তথ্যেই তার বাড়ির উঠোনের মাটি খুঁড়ে পাওয়া যায় 6 রাউন্ড গুলি ও একটি অবৈধ অস্ত্র। পরে ফরেনসিক পরীক্ষায় এমপি লিটনকে করা গুলির সঙ্গে মিল পাওয়া যায় উদ্ধার হওয়া সেই বুলেটের। এতেই চাঞ্চল্যকর মামলাটি সহজে নিষ্পত্তি করতে পারে পুলিশ। কক্সবাজারের সিনা হত্যা মামলায়ও কাজে আসে এই ফরেনসিক রিপোর্ট। এই অভিজ্ঞতা থেকেই বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে অটোমেটেড ব্যালিস্টিক আইডেন্টিফিকেশন সিস্টেম ABIS সফটওয়্যার ব্যবহার শুরু করেছে সিআইডি। তৈরি হচ্ছে বৈধ অস্ত্রের তথ্য ভাণ্ডার। কতগুলি লাইসেন্স ইস্যু করা হলো, কয়জনে আর্মস কিনলো, কয়জন আর্মস রেখে আবার মারা গেল। তো এই সবগুলোকে যদি এই আমাদের সেন্ট্রালে যেহেতু কোথাও কিছু করা নাই, আমরা কিন্তু আমাদের এই সফটওয়্যারে পুরো বাংলাদেশের আর্মসের লাইসেন্স করা আর্মসের ডাটাবেস আমাদের চলে আসছে। প্রত্যেকটা আর্মসের একটা ইউনিক ফিচার আছে, সেটাকে আমরা ফরেনসিক করে আমরা আমাদের এই সিস্টেমে আমরা রেখে দিচ্ছি। মোবাইলের IMEI নম্বরের মতো সব অস্ত্রেই থাকে ইউনিক ফিচার। গুলির খোসায় ফায়ারিং পিনের চিহ্ন মেলে না আরেক অস্ত্রের সঙ্গে। পাশাপাশি বুলেটে ব্যারেলের আঁচড়ও ভিন্ন। সিআইডি বলছে এতে বৈধ অস্ত্র ভাড়া দেয়া বা তা দিয়ে অপরাধ সংগঠন বন্ধ করা যাবে। বৈধ আর্মসের অবৈধ ব্যবহারটা কমে যাবে, আলটিমেটলি সিরিয়াস ধরনের ক্রাইমও কমে যাবে। কারণ যে কোনো সিরিয়াস ধরনের ক্রাইমের পেছনে কিন্তু যারা ক্রাইম করে তারা কিন্তু চেষ্টা করে সেখানে তাদের নিজের আত্মরক্ষার জন্য, প্লাস অন্য পার্টিকে ওভারপাওয়ার করার জন্য তারা কিছু গান কালেক্ট করার চেষ্টা করে। এরই মধ্যে দেশের সব বৈধ অস্ত্রের তথ্য সফটওয়্যারে সংরক্ষণের প্রথম ধাপ শেষ করেছে সিআইডি। বাকি কাজও শেষ হবে শীঘ্রই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় গাড়ি ধোয়ার পানি গায়ে পড়াকে কেন্দ্র করে একটি পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের মালিকের 2 ভাইসহ অন্তত 5 জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায় শোরুমে বেচা কেনা গাড়িগুলো রাস্তায় রেখে পরিষ্কার করা হচ্ছিল। সে সময় গাড়ির ময়লা পানি পথচারী মাসুম ও পারভেজ নামে 2 জনের গায়ে লাগলে শুরু হয় বাক বিতণ্ডা। পরে ক্ষিপ্ত হয়ে ওই 2 জন দলবল নিয়ে প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় অফিসের আসবাবপত্র। পরে গুরুতর আহত অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রতিষ্ঠান মালিকের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় ওই হামলা করা হয়েছে। এই সময় লুট করা হয়েছে 25 লাখ টাকা। আয়া খালে একটা গাড়ি দিতে আছে, একটু ফানি করে চললে, এটা হলো ইস্যু। এরপরে লোকজন লই আইয়া ধরে আমার মায়ের আমার 2 পোলারের মাইরা দেন ছবিটি দেখবেন, মাইরা ক্যাশটা ভেঙে টাকা লইয়া গেছে। ইজমা, মাসুম,
তারা এর আগেও চাঁদা চাইছে, চাঁদা জেনে দেখে আজকে আইসা আমার 2 সমন্দিরে তারা মাইরা মাথা চাঁদা ফাড়ায় তাদের হাসপাতাল নিচ্ছে। এখন 3 বছরে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে কাজ হয়েছে মাত্র 40%। ঝিনুকের আদলে তৈরি 6 তলা স্টেশনের 3 তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। 22 সালের জুনে সমাপ্ত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ইতোমধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন হয়েছে। কক্সবাজার সৈকত থেকে মাত্র 3 কিলোমিটার দূরে চাঁদের পাড়ায় ঝিনুকের আদলে তৈরি হচ্ছে 6 তলায় রেল স্টেশন, যার ব্যয় ধরা হয়েছে 215 কোটি টাকা। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 40%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ঝিনুকের মূল পেটেই হবে মূল স্টেশন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের রেল স্টেশনের সব সুবিধা। করোনা ও বর্ষায় কাজ বন্ধ থাকলেও এখন চলছে পুরোদমে। 29 একর জায়গা জুড়ে রেল স্টেশনের মূল ভবন ছাড়াও 17টি ভবন নির্মাণ করা হবে এখানে। স্টেশনটির 2য় তলায় ফুটওভার ব্রিজ ব্যবহার করে যাত্রীরা উঠবেন ট্রেনে। 6 তলা স্টেশন ভবনে যাত্রীদের বিশ্রামাগার, শিশু যত্ন কেন্দ্র, খেলার জায়গা, থাকা খাওয়ার হোটেল, মিলনায়তন সহ আধুনিক সব সুবিধা থাকবে। সেকেন্ড ফ্লোরে আমাদের ভিআইপি লাউঞ্জ, তারপর হচ্ছে নর্মাল লাউঞ্জ, প্লাস হচ্ছে আমাদের এখানে লকার সিস্টেম থাকবে, প্লাস আমাদের এখানে রেস্টুরেন্ট থাকবে, আমাদের এখানে হোটেল থাকবে, প্লাস আমাদের পুরা বিল্ডিংটা আমাদের হচ্ছে এয়ার কন্ডিশনিং পুরা বিল্ডিংটা। ইভেন এখানে আমাদের 2টা করে এসকেলেটর আছে যারা উপরে ফ্লোরে যাবে সেই জন্য, প্লাস আমাদের 6টা আমাদের লিফট আছে এখানে। ভূমি জটিলতায় প্রকল্প বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জ মোকাবেলা করছে কর্তৃপক্ষ, তাই মেয়াদ বাড়িয়ে 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করার আশা তাদের। তবে প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়বে না ব্যয়। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি 29 একর জমির উপর অবস্থিত। আমরা আশা করছি 2022 ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে পারব। করোনার কারণে কিছুটা কাজে বিঘ্ন ঘটেছিল আমাদের। আমরা আশা করছি সেই ক্ষতি পুষিয়ে ওঠে আমরা বর্তমানে দ্রুতবেগে কাজ চালার একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। চট্টগ্রাম কক্সবাজারের ঘুমধুম 128 কিলোমিটার রেললাইন প্রকল্পের দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজারে আরও 9টি রেল স্টেশন নির্মাণ করার কথা থাকলেও এরই মধ্যে পুরোদমে কাজ এগিয়ে চলছে 4টি স্টেশনের। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। গত 1 বছরে শিশু অপুষ্টির হার বেড়েছে প্রায় 7%। পরিসংখ্যান ব্যুরো গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষকরা বলছেন, করোনায় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে অনেকে, ফলে অপুষ্টিজনিত সমস্যা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। গরুর মাংস আগে কম ছিল, আমরা খেতে পারতাম, এখন 6 মাসে একবার খাইতে পারি না। আর এখন আমাদের সবজি খাইতাম, সবজির দাম বেড়ে গেছে 60 টাকা কেজি। এখন আমাদের যে জায়গায় 1 কেজি লাগবে এখন হাফ কেজি দিয়ে আমরা পারি না। নিজের পরিবারের করুণ অবস্থার কথা বলছিলেন রাজধানী করাইল বস্তির বাসিন্দা মর্জিনা বেগম। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে হিমশিম খাচ্ছে তার মতো সীমিত আয়ের মানুষেরা। অনেকে বাধ্য হয়েছেন খাদ্যাভ্যাস বদলাতে। মাছ, মাংস, ডিম, দুধ ও ফল কিনতেই পারছেন না নিম্নবিত্তরা। বর্তমানে গরুর মাংসের কেজি 600 টাকা আর খাসির মাংস প্রায় 900 টাকা। একটি ডিমের দাম 10 টাকা। চাষের মাছের দামও প্রায় 200 টাকা কেজি। বেশিরভাগ ফলের কেজি কমপক্ষে 200 টাকা। ফল তো অনেক দাম, এখন সিজনে ফলের অনেক দাম। তো খাওয়াই 15 দিন বা মাসে একবার, আবার কোনো দিন 2-3 মাস পর পর একবার আনি। চাহিদার তুলনায় কম প্রোটিন খাওয়ায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। বলছেন, দেখা দিতে পারে অপুষ্টিজনিত নানা সমস্যা। খাবারের যদি আমি সংকোচন করি ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, তাহলে আমার সেখানে আমরা এককভাবে সাফার করছি। একটা পারিবারিকভাবে আমরা মনে করছি শর্ট টার্ম অথবা লং টার্মে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করবে পুষ্টিগত দিক থেকে। এবং আমরা বলছি ওভারঅল যদি চিন্তা করি দেশের পর্যায়ে আমাদের ম্যালনিউট্রিশন বা অপুষ্টি রেটটা বিভিন্ন জায়গায় বেড়ে যেতে পারে। অপুষ্টি মোকাবেলায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি সস্তা প্রোটিন খাবারের তালিকায় রাখার পরামর্শ দিয়েছেন তারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রম চালুর কথা থাকলেও এখনও পাণ্ডুলিপির কাজই শেষ করতে পারেনি এনসিটিবি। যেসব স্কুলে পরীক্ষা চালানো হবে সেই তালিকাও হয়নি। বিশেষজ্ঞদের মন্তব্য, এই কাজ নিয়ে পুরোপুরি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। 2017 সালে নতুন শিক্ষাক্রম তৈরির কাজ শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত সেটির কাজই শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি।
আগামী বছর থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে 100টি স্কুলে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম চালুর কথা রয়েছে। সেই স্কুলের তালিকা হয়নি, পাণ্ডুলিপির কাজও শেষ হয়নি। শিক্ষাক্রমের যে রূপরেখা সেটির পূর্ণাঙ্গ বিশ্লেষণও হয়নি। শিক্ষাক্রমের একটা ইন্ট্রোডাকশন যে লিখতে হয় ভূমিকা, সেটা কিন্তু প্রাইমারি লেখেনি, সরাসরি কম্পিটেন্সি টেবিলে চলে গেছে। আর সেকেন্ডারি করছে শুধু ওই রূপরেখাই লিখছে। রূপরেখা কিন্তু আসলে শিক্ষাক্রমের ভূমিকা। মূল শিক্ষাক্রম হচ্ছে কম্পিটেন্সি চার্ট করবে, সেটা অনুসারে বই লিখতে বলবে লেখকদের। সেটা তো মাত্র কাজ শুরু হলো। তবে এনসিটিবির দাবি কাজ শেষ হবে নির্দিষ্ট সময়েই। বইগুলো আমরা মুদ্রণ কারিকুলাম ডিটেলস কারিকুলাম তৈরি করে ফেলছি, আমরা এই মুদ্রণ প্রক্রিয়া যাব এবং এটা খুবই অল্প সংখ্যক বই এবং মুদ্রণ প্রক্রিয়াতে খুব একটা সময় লাগবে। নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থাকবে না। সব বিষয় পড়তে হবে শিক্ষার্থীদের। সেই সঙ্গে জেএসসি ও পিএসসি পরীক্ষাও থাকছে না। 2023 সাল থেকে এ পদ্ধতি চালু হবে ধাপে ধাপে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগ আর জলাবদ্ধতা, লবণাক্ততায় ফলন কমেছে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে। কারখানা না থাকায় বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ নেই এখানে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অপুষ্টিতে ভুগছেন উপকূলের অনেক বাসিন্দা। ফসল উৎপাদন বাড়াতে বিকল্প কৃষিতে জোর কৃষি বিভাগের। 2009 সালের আইলার তাণ্ডবে তছনছ হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। পরবর্তীতে বুলবুল, ফণী, আম্পান, ইয়াসের মতো ঘূর্ণিঝড়ের তোড়ে প্রায় প্রতি বছরই লণ্ডভণ্ড হয়ে পড়ে উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। এককালে সুজলা সুফলা শস্য শ্যামল উপকূল লবণাক্ততার জেরে হারাচ্ছে উর্বরতা। হাজার হাজার বিঘা জমিতে ফসল ফলে না। এলাকায় নেই বিকল্প কর্মসংস্থানের সুযোগও। আর্থিক অসঙ্গতির জেরে অপুষ্টিতে ভুগছে এখানকার অধিকাংশ মানুষ। যা কিছুই হয় নদীর উপরে এবং সুন্দরবনের প্রতি থাকে, কারণ এলাকায় কোনো অন্য কোনো কাজ কাম আমাদের নাই। আমাদের যে গর্ভবতী মহিলাদের যে প্রয়োজনীয় খাদ্য, ডিম, দুধ, মাংস বা শাকসবজি ইত্যাদি, এগুলো তাদের ঘাটতি পূরণ হয় না। কাজ কাম করবো তা কোনো উপায় নাই। একটা ঘের করার একটা মালিক, তার দুধ হলেই যথেষ্ট। আমরা কি করব? লবণাক্ত এলাকায় বিকল্প কৃষি উৎপাদন ব্যবস্থার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। জলাবদ্ধতা উপযোগী যে ফসলগুলো আছে আমাদের সাতক্ষীরাতে ইতিমধ্যে পানি ফল একটা স্থান করে নিয়েছে, যেখানে কোনো ফসল হয় না আমরা পানি ফল সেখানে চাষ করতে পারি। আর লবণাক্ত এলাকার জন্য অনেক ফল রয়েছে এবং বিভিন্ন দানা ফসলও বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। গবেষণা সম্প্রসারণের মাধ্যমে এগুলো এখন বিস্তার করা প্রয়োজন। জীবিকা, খাদ্য, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে এর মধ্যে নৌবন্ধন করেছে স্থানীয়রা। জলবায়ু পরিষদের নেতারা বলছেন, খাদ্য অধিকার নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিতে হবে। খাদ্য অধিকার নিশ্চিত করার জন্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জলবদ্ধতা নিরসন করতে হবে, আন্তঃনদী সংযোগ তৈরি করতে হবে এবং উপকূলীয় টেকসই বিড়িবাঁধ ব্যবস্থা করতে হবে। তাহলে এলাকায় মানুষের আবাস নিরাপদ হবে। বেসরকারি সংস্থা লিডার্সের তথ্য মতে সাতক্ষীরার 2 উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির 1/3 নারী ও শিশু অপুষ্টির শিকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরেন্দ্র অঞ্চলে উঁচু ও রুক্ষ জমিতে তুলা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে তুলা চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। তুলা উন্নয়ন বোর্ড বলছে, জেলার প্রায় 2 লাখ হেক্টর জমিতে তুলা চাষের সুযোগ রয়েছে। বিনা সেচে তুলার অধিক ফলন নিয়ে করা হচ্ছে গবেষণাও। তুলার চাষ চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে একটি নতুন সম্ভাবনার নাম। নানা ফসলের ভিড়ে হারিয়ে যাওয়া এই তুলা কৃষকদের অর্থকরী ফসল হিসেবে স্থান পেয়েছে বরেন্দ্র অঞ্চলের মাটিতে। গত কয়েক বছরে স্বল্প পরিমাণে তুলা চাষ করে লাভবান হয়েছেন চাষিরা। তুলা চাষে যারা লাভবান হয়েছেন তাদের মধ্যে আদিবাসী যুবক জোসেন টুডো একজন। 4 বছর ধরে 5 বিঘা জমিতে তুলা চাষ করেছেন তিনি। বিঘা প্রতি 10,000 টাকা খরচ করে তুলা বিক্রি করেছেন 30 থেকে 35,000 টাকায়। তুলা চাষ করে তার মতো লাভবান হয়েছেন জেলার অনেকেই। আম বাগানের মধ্যে আমি কিন্তু তুলাটা চাষ করেছি। আর আমার যে জমি, এগুলো হচ্ছে অনেক উঁচু জায়গা। এটা উঁচু জায়গা, এখানে অন্য কোনো ফসল আমি করতে পারতাম না। যেখানে কোনো ফসল হয় না সেখানে আমাদের এই তুলা কিন্তু খুব খরা সহনশীল একটা ফসল। কর্তৃপক্ষ বলছে, বরেন্দ্র অঞ্চলের 2 লাখ হেক্টরের বেশি জমিতে সেচের অভাবে চাষাবাদ করা যায় না। সেসব জমিতে বিনা সেচে কিভাবে তুলা চাষ করা যায় সে বিষয়েও চলছে গবেষণা। আমাদের প্রায় 2 লক্ষ হেক্টর জমি যেটা এক ফসল হয়ে পড়ে থাকেন কিংবা
অনাবাদি থাকেন, এই সমস্ত ফসল জমিকে যদি আমরা তুলে চাষের আওতায় আনতে পারি তাহলে কিন্তু দেশ একদিকে যেমন লাভবান হবেন, চাষি লাভবান হবে। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর জেলায় 500 বিঘা জমিতে তুলার চাষ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 5000 মণ তুলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। চলতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ায় সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ রিটার্ন জমা দিতে না পারলে আইন অনুযায়ী সময় চেয়ে আবেদন করার ব্যবস্থা রয়েছে। করোনার কারণে গত বছরের মতো এবছর আয়কর মেলা আয়োজন করা হয়নি। এর পরিবর্তে দেশজুড়ে এনবিআরের আওতাধীন 31টি কর অঞ্চলের 649টি সার্কেলে রাখা হয় রিটার্ন জমা নেয়ার ব্যবস্থা। এদিকে শেষ দিনেও সকাল থেকে ভিড় রয়েছে করদাতাদের। গত 1 নভেম্বর থেকে কর অঞ্চলগুলো রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর TIN প্রদান এবং কর তথ্য সেবা দেওয়া হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও পাচ্ছেন। জ্বালানি সহ বিভিন্ন খাতে প্রায় 500 কোটি ডলারের দেশি বিদেশি বিনিয়োগ সম্ভাবনা জাগিয়ে শেষ হলো ঢাকায় অনুষ্ঠিত 2 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সোমবার সন্ধ্যায় আয়োজক সংস্থা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায়, সম্মেলনে 270 কোটি ডলার বিনিয়োগের ঘোষণা এসেছে। আগামী কয়েকদিনে আসবে বাকিগুলো। টাকার অঙ্কে সবচেয়ে বেশি বিনিয়োগ ঘোষণা দিয়েছে সৌদি আরব। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে কয়েকটি সেশনে কৃষি সহ বেশ কিছু খাত নিয়ে আলোচনা হয়। এসব খাতে বাংলাদেশের সক্ষমতা ও সুযোগ তুলে ধরে বিনিয়োগ আহ্বান করেন সরকারের নীতি নির্ধারকেরা। পরে তুলে ধরা হয় সম্মেলনের ফলাফল। জানানো হয় সৌদি কোম্পানি ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন একাই 170 কোটি ডলার বিনিয়োগ করবে। সার, কাগজ, চিনি কারখানা তৈরিতে ও পেট্রোকেমিক্যাল খাতে এসব বিনিয়োগ করবে তারা। সৌদি আরবিয়া কিন্তু অনেক বিগ ওয়েতে আসতে চাচ্ছে। তারা 22টি বড় কোম্পানি নিয়ে তারা বাংলাদেশে আসবে বিনিয়োগ এর সম্ভাবনা দেখার জন্য। কাজটা আমাদের এখন হচ্ছে বাংলাদেশের যে সম্ভাবনাটা যে আছে সেটা সবাইকে জানাই দেওয়াটা, সেটা আমরা জানাই দিচ্ছি। বিনিয়োগের ঘোষণা দিয়েছে তুরস্কের বিখ্যাত আইগ্যাত সহ 2 কোম্পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের 1টি ও চীনের 3 কোম্পানি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। চীনা কোম্পানি পাওয়ার চায়না বিনিয়োগ বাড়াবে 10 কোটি ডলার, আর মার্কিন কোম্পানি ল্যাপটপ তৈরির কারখানা করতে চায়। দেশেরও কিছু কোম্পানি বিনিয়োগ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 2.7 বিলিয়ন ডলারের আমরা কমিটমেন্ট পেয়েছি যে এটি খুব সহজেই ইনভেস্টমেন্ট হবে। 2টি কোম্পানি পেয়েছি হলো টার্কি থেকে, USA থেকে 3টি কোম্পানি পেয়েছি আমরা চায়না থেকে। বাংলাদেশ সম্ভাবনার দেশ, ব্যবসার দেশ। আপনারা এখানে এককভাবে অংশীদারি ভিত্তিতে ও পুনর্বিনিয়োগ করতে পারেন। এখানে ভালো মুনাফার সুযোগ রয়েছে। সম্মেলনে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন 54 দেশের প্রায় 6000 ব্যবসায়ী, দূত, নীতি নির্ধারক, গবেষক। বাংলাদেশের সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভয় না পেয়ে দ্রুত করোনার টিকা নিতে এবং মাস্ক পরতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় নতুন করে নিষেধাজ্ঞা দিতে চান না বলেও জানান বাইডেন। এদিকে ওমিক্রন শনাক্ত হওয়ায় আফ্রিকার দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অন্তত 44টি দেশ। এ পর্যন্ত বিশ্বের 17 দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন। সবশেষ সুইডেন ও স্পেনে 1 জন করে এবং পর্তুগালে 13, স্কটল্যান্ডে 6 জনের শরীরে মিলেছে নতুন ধরন ওমিক্রন সংক্রমণের পাশাপাশি টিকা সংকটে ভুগছে আফ্রিকার দেশগুলো। এই অবস্থায় আফ্রিকাকে সরাসরি 60 কোটি ডোজ ও বিকল্প উৎস হতে আরও 40 কোটি ডোজ টিকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে 2022 সালের মধ্যে ওমিক্রন প্রতিরোধক ভ্যাকসিন তৈরি সম্ভব বলে জানিয়েছে মডার্না কর্তৃপক্ষ। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা তৈরি করেছে ভারত। এর মধ্যে আছে বাংলাদেশ, ইউরোপ, যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা, ব্রাজিল সহ 12টি দেশ। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তালিকায় থাকা দেশ থেকে আসা পর্যটকদের অবশ্যই নিজ খরচে RT-PCR পরীক্ষা করাতে হবে।
করোনা পজিটিভ হলে কঠোর আইসোলেশনে থাকতে হবে আর তাদের নমুনা পাঠানো হবে জেনোমিক পরীক্ষায়। নেগেটিভের ক্ষেত্রে 7 দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে আর ভারতে পৌঁছানোর 8ম দিনে আবারও পরীক্ষা করাতে হবে। এছাড়া তাদের 14 দিনের ভ্রমণ ইতিহাসও দেখাতে হবে। তবে এখনও ভারতে ওমিক্রন শনাক্ত হয়নি। এদিকে নতুন ধরন নিয়ে সতর্ক থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে একদিনে করোনায় 5,200 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,23,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 52,23,000। এ পর্যন্ত আক্রান্ত 26,23,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1200 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। একদিনে দেশটিতে শনাক্ত 33,000-এর বেশি রোগী। সোমবার সবচেয়ে বেশি অর্ধলক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটি প্রাপ্তবয়স্ক সব নাগরিককে করোনার বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছে সেন্টার ফর ডিজিজ অ্যান্ড কন্ট্রোল। ডিসেম্বর থেকে ভারতের শারীরিকভাবে অসুস্থ শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। এছাড়াও দেশটির 44 কোটি শিশুকে আগামী বছর টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর প্রভাবে সংক্রমণ বাড়লে পরিণতি গুরুতর হতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববাসীকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনও ওমিক্রনে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া যায়নি। সাউথ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন, যা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি দেশে। ওমিক্রন আগের ধরনগুলোর চেয়ে বেশি সংক্রামক বলছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে করোনার নতুন ধরনটি বিশ্বজুড়ে উচ্চ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক চুক্তির উপর জোর দিয়েছেন সংস্থার মহাপরিচালক। ততক্ষণ পর্যন্ত কোনো অঞ্চল, দেশ, সম্প্রদায় বা ব্যক্তি নিরাপদ নয় যতক্ষণ না সবাই নিরাপদ হবে। এরই মধ্যে কয়েকবার রূপ বদলানোয় অমিক্রন দেখিয়ে দিচ্ছে আমাদের পরিস্থিতি কতটা বিপজ্জনক ও অনিশ্চিত। আর সাউথ আফ্রিকা ও বতসোয়ানাকে শাস্তি নয় ধন্যবাদ এজন্য যে তারা নতুন ধরন শনাক্ত ও তা নিয়ে তথ্য দিয়েছে। মহামারী রুখতে কেন বিশ্বের একটি নতুন চুক্তির দরকার তাও দেখিয়ে দিচ্ছে এই নতুন ধরন। এই পরিস্থিতিতে টিকা প্রয়োগের উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যারা বেশি ঝুঁকিতে আছেন তাদের অগ্রাধিকার দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। কম ঝুঁকিতে থাকা এবং প্রাপ্তবয়স্ক যারা এরই মধ্যে টিকা নিয়েছেন তাদের বুস্টার ডোজ দেওয়ার আগে সব দেশের স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি ও ঝুঁকিতে থাকা মানুষদের অবশ্যই টিকা নিতে হবে। এদিকে ওমিক্রন ঠেকাতে নতুন করে লকডাউন দিতে শুরু করেছে অনেক দেশ। পাশাপাশি চলছে আন্তর্জাতিক চলাচল ও সীমান্ত বন্ধের তোড়জোড়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন প্ল্যাটফর্মটির সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। বর্তমান প্রধান কারিগরি কর্মকর্তা পরাগ আগরওয়াল ডরসির স্থলাভিষিক্ত হবেন বলে জানিয়েছে টুইটার। এক বিবৃতিতে চলে যাওয়ার সময় হয়েছে বলে জানান ডরসি। নতুন সিইও পরাগ আগরওয়ালের প্রতি দৃঢ় বিশ্বাস রয়েছে বলেও জানান তিনি। 2006 সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে এসেছেন ডরসি। এদিকে 2011 সালে টুইটারে যোগ দেন আগরওয়াল। 2017 সাল থেকে কারিগরি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। চট্টগ্রাম টেস্টে জয়ের পথে পাকিস্তান। 202 রানের টার্গেটে নেমে এখন পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 109 রান। দুই অপরাজিত ব্যাটসম্যান দেখে শুনে দিন শুরু করেছেন। জয়ের জন্য বাংলাদেশকে নাটকীয় কিছু করতে হবে। শেষ দিনে উইকেট থেকে সহায়তা পেলে তাইজুল মিরাজরা লড়াই করার সাহস পাবেন। চতুর্থ দিনে এই জয়ের পথ তৈরি করে রেখেছেন দুই ওপেনার। আবিদ আলীর পর 50 তুলে নেন আবদুল্লাহ শফিক। এর আগে শাহিন আফ্রিদির তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে 157 রানে থামে বাংলাদেশ।
বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আরও জানাতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, পাকিস্তান তো একেবারে জয়ের কাছে চলে গেছে, তো টেস্ট ম্যাচের একটা সেশনেই মোড় ঘুরে যেতে পারে, তো আপনার কাছে কি মনে হয় এই ম্যাচে এখনো ভালো কিছু করা সম্ভব কিনা বাংলাদেশের জন্য? আশরাফ, এখনও পর্যন্ত আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। যেমনটি বলেছিলেন কাল ডমিঙ্গো যে প্রথম সেশনে যদি শুরুতে আর্লি 2 থেকে 3 উইকেট পেয়ে যায় বাংলাদেশ, তাহলে হয়তো বা মোমেন্টাম কিছুটা হলেও স্বাগতিকদের পক্ষে আসবে। তবে এক্ষেত্রে গুরুদায়িত্ব নিতে হবে বলতে গেলে স্পিনার তাইজুলের, কারণ হচ্ছে বাকি যারা আছেন তেমন একটা ভালো কিংবা চাপ তৈরি করতে পারেনি পাকিস্তানি ব্যাটারদের। আমরা গতকাল শেষ সেশনেও দেখেছিলাম যে কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন তাইজুল, কিন্তু অপর সাইডে যারা অপর প্রান্তে যারা বোলিংয়ে এসেছেন মিরাজ কিংবা এবাদত, রাহি, এরা তেমন একটা চাপ প্রয়োগ করতে পারেনি, কারণ তাদের মধ্যে তেমন কোনো ভেরিয়েশন কিংবা বৈচিত্র্য তেমন কোনো কিছুই দেখা যায়নি। শুধুমাত্র তাইজুলই মোটামুটি চাপ প্রয়োগ করতে পেরেছিলেন। কিন্তু এখন এই প্রথম সেশনে সবচেয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা দিক হবে যে বাংলাদেশ যদি কিছু সুযোগ তৈরি করতে পারে কিংবা যদি 2-1টা উইকেট আর্লি পেতে পারে, তাহলে হয়তো বা কিছুটা হলেও আশা বাঁচতে পারে। তবে ওপেনার যারা আছেন পাকিস্তানের, যারা মোটামুটি তারা 50 করে অনেকটা, দুজনে জোড়া 50-তে দলকে অনেকটা জয়ের কাছে নিয়ে গেছেন। তবে এখনও বাংলাদেশ যদি লড়াই করার মানসিকতা রাখে তাহলে হয়তো বা কিছুটা হলেও একটা আশা তৈরি করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরা যদি আরেকটু যদি বলে রাখি, সেটা হচ্ছে যে 4 স্পেশালিস্ট বলতে গেলে 4 জন বোলার নিয়ে আসলে টেস্টে আসলে লড়াই করা সম্ভব না, কারণ 202 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে পাকিস্তান খুব অনায়াসেই পার করে যাচ্ছেন, কারণ আপনার ফাস্ট বোলাররা যদি তেমন একটা কার্যকরী ভূমিকা রাখতে না পারে, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম পাকিস্তানি ফাস্ট বোলাররা গতকালকে 7 উইকেট নিয়েছেন। শাহিন আফ্রিদি নিয়েছেন 5টি, হাসান আলী নিয়েছেন 2টি, তারাই মোটামুটি ভাগ করে নিয়েছেন। আর এই স্পিন নির্ভরতা বাংলাদেশকে আসলে অনেকটা ভোগাচ্ছে, যেটা ভুগিয়েছে চট্টগ্রাম টেস্টে। এখন বাকিটা যদি বাংলাদেশে আপনার ঢাকা টেস্টে গিয়ে যদি কিছুটা হলেও বাংলাদেশে যদি নাজিম, আরেকটি বিষয় জানাবেন, উইকেট কেমন দেখছেন? পঞ্চম দিনের স্পিনাররা কি সুবিধা পাবে নাকি ব্যাটসম্যানদের ক্ষেত্রে সুবিধা যাবে? প্রথম সেশনে বলা যায় যে আশরাফ, যে আপনার প্রথম সেশনে পেসাররাই মোটামুটি একটু দাপট দেখিয়েছে। গত 4 দিনে যে আমরা যেটা দেখলাম যে 4 দিনই স্পিনারদের তেমন একটা বেশি প্রভাব ছিল না, কিন্তু উইকেট যখন আস্তে আস্তে আপনার যে ধরেন দিনের যতই দিন গড়ায় ততই মোটামুটি স্পিনারদের হয়তো বা এখনও পর্যন্ত সাগরিকার উইকেটটা আসলে ব্যাটিং ফ্রেন্ডলি, তা এখনও পর্যন্ত উইকেটে তেমন একটা ফাটল দেখা যায়নি। যদি উইকেটে ফাটল দেখা যেত হয়তো বা স্পিনার আপনার তাইজুল কিংবা মিরাজ অনেকটাই তাদের একটা দখলে রাখতে পারতো, কিন্তু এখন ম্যাচ অনেকটা আসলে নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে বলতে গেলে। তো তাদের আসলে কি যে বৈচিত্র্য না থাকার কারণে অনেকটাই আমরা বাংলাদেশ ভুগছে, কারণ হচ্ছে তাদের স্পিনের ভেরিয়েশন নেই। উইকেট থেকে যদি একটু সুবিধা পায় তখন তারা একটু দাপট দেখাতে পারে। তো তাদের নিজস্ব বৈচিত্র্য না থাকার কারণে আসলে বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছে। এখন শুধু আশা করাই যায় যদি শুধুমাত্র প্রথম সেশনে যদি কোনো উইকেট বাংলাদেশ ফেলতে পারে তাহলে হয়তো বা ম্যাচে কিছুটা ফেরার সম্ভাবনা থাকতে পারে। তবে এখন আশা থাকছে যে এখন শুধুমাত্র তাইজুলের উপর যদি মোটামুটি তাইজুল 2-1টা উইকেট ফেলতে পারেন তাহলে হয়তো বা বাংলাদেশ ম্যাচে ফিরতে পারে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। ঢাকা টেস্টে ফিরতে যাচ্ছে সাকিব আল হাসান। সবশেষ পরীক্ষা নিরীক্ষায় ইনজুরির কোনো সমস্যা ধরা পড়েনি, তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় খেলার সিদ্ধান্ত নির্ভর করছে ম্যানেজমেন্ট আর সাকিবের উপর। অন্যদিকে হাতের ইনজুরিতে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তাসকিনের। নেটে সাকিবের এমন একাগ্রতা, গুরু সালাউদ্দিনের কাছে দীক্ষা নেয়া, ইঙ্গিত দিয়েছে ইনজুরি মুক্ত হয়ে মাঠে ফেরার। আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এমআরআই রিপোর্ট বলছে হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন সাকিব। স্বস্তির সাথে শঙ্কাও আছে, রিপোর্ট ভালো থাকলেই কি খেলতে পারবেন টাইগার অলরাউন্ডার? বিশ্বকাপের মাঝপথ থেকে যে মাঠের বাইরে, প্রস্তুতি ম্যাচ তো দূরের কথা, পুরো একটা সেশনও অনুশীলন করতে পারেননি। 5 দিনের টেস্ট খেলার ফিটনেস আছে তো, সেজন্যই অপেক্ষায় থাকতে হচ্ছে। কোচিং স্টাফের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট ও সাকিব নিজে। তাসকিনের ইনজুরির সুখবর নেই। বোলিং হাতের ইনজুরিতে প্রথম টেস্ট মিস করেছেন। ঢাকা টেস্টেও থাকছেন না অনেকটাই নিশ্চিত। পুরোপুরি সেরে উঠতে আরও সপ্তাহখানেক লাগবে স্পিড স্টারের। চট্টগ্রাম টেস্টের মাঝেই দেওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্টের দল, তবে সাকিবের থাকা না থাকার সিদ্ধান্তের জন্যই খানিকটা সময় নিচ্ছেন নির্বাচকেরা। সাকিবের কঠোর অনুশীলন ও ফিটনেস পরীক্ষার তোড়জোড়ে স্পষ্ট হয়েছে যে ঢাকা টেস্টে খেলছেন সাকিব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি'র জিতলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মোট 613 ভোট পেয়ে রবার্ট লেভানডস্কিকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন তারকা পেয়েছেন 580 ভোট। এছাড়া নারীদের ব্যালন ডি'র জিতেছেন অ্যালেক্সা পুতিয়াস।
সেরা গোলরক্ষক ইতালির ডোনারুমা। দেশের হয়ে কোনো ট্রফি জয়ের অপবাদ ঘুচিয়েছেন, কোপা আমেরিকায় হয়েছেন সেরাদের সেরা। বার্সার হয়ে তেমন কিছু জিততে না পারলেও করেছেন 32 গোল, জিতিয়েছেন কোপা দেল রে, যার সাথে প্রতিদ্বন্দ্বিতা সেই লেভানডস্কি করেছেন 53 গোল। তবে ট্রফি ক্যাবিনেটে মেসির মতো সাফল্য নেই। অনুমিতই ছিল মেসির 7ম ব্যালন ড'অর জয়ের। ভোটাভুটিতে লেভার চেয়ে 33 ভোট বেশি পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। এই পুরস্কার সবসময় বিশেষ কিছু। বছরটা আমার জন্য স্মরণীয় ছিল, যা নতুন একটা স্টেজে সাহায্য করছে। পিএসজিতে এসে ভালো করতে চেষ্টা করছি আমি ও আমার পরিবার এখানে মানিয়ে নিয়ে ফুটবলটা উপভোগ করতে চেষ্টা করছি। 2020 সালে করোনার কারণে ব্যালন ড'অর দেয়া হয়নি, সেবার নিশ্চিতভাবেই জিততেন লেভানডস্কি। এবারও হেরে গেছেন মেসির কাছে, তবে খালি হাতে ফিরতে হয়নি, হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকার। সেরা গোলকিপারের পুরস্কার উঠেছে ইতালির ইউরো জয়ের নায়ক ডোনারুমার হাতে। মেয়েদের ব্যালন ড'অর জিতেছেন বার্সেলোনা তারকা অ্যালেক্সা পুতিয়াস। 21 বছরের নিচে সেরা ফুটবলার হয়েছেন আরেক বার্সা তারকা পেড্রি। দেখুন, এটা আমার কাছে বড় সম্মানের। এর মানে আমি সঠিক পথে আছি, আমি গর্বিত, আমি এই ফর্ম ধরে রাখতে চাই। নিঃসন্দেহে এটা জয় করা অনেক বড় অর্জন। এই পুরস্কারের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছি সব সময়। ব্যালন ড'অরের মঞ্চে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছে চেলসি ফুটবলাররা। সর্বোচ্চ 11 জন পেয়েছেন নমিনেশন, সেজন্যই বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে চেলসি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতা কাপে ডি গ্রুপের ম্যাচে আজ নৌবাহিনীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। গত মৌসুমের বেশিরভাগ ফুটবলারই ধরে রেখেছে বসুন্ধরা কিংস। নতুন মুখ বসনিয়ায় ফরওয়ার্ড স্টোয়ান ভেনিয়ার্স। সার্ভিসেস দলগুলোর সাথে যুক্ত থাকায় স্বাধীনতা কাপে সোহেল রানা, মেহেদী ও সুমন রেজাকে পাচ্ছে না কোচ অস্কার ব্রুজন। অন্যদিকে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার নিয়ে শক্ত দল নৌবাহিনীর। দিনের অন্য ম্যাচে বিকেল 4টায় চট্টগ্রাম আবাহনী খেলবে পুলিশ এফসির বিপক্ষে। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।